নমস্কার, আমাদের আজকের গল্প রাকা দাশগুপ্তর আবছায়াতে। সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানটায় ঢুকলেই কেমন একটা গাটা ছমছম করা অনুভূতি হয়। সেটাকে ভূতের ভয় বলা যায় কিনা জানে না অরুণাভ। সম্ভবত ভয় নয়, কিন্তু এই যে গাছগাছালির মাঝখানে সার বেঁধে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সব সমাধিস্তম্ভ, তাদের দীর্ঘ ছায়ায় ফ্যাকাশে হয়ে এসেছে দুপুরের রোদ্দুর, আর চারপাশের একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, এই সব কিছুর মধ্যেই কোথাও যেন ছমছমে থমথমে ভাবটা মিশে রয়েছে। না, ভূতের গল্পের পটভূমি হিসেবে এর চেয়ে উপযুক্ত জায়গা আর কিছু হতেই পারে না। পরিবেশটাকে কাজে লাগিয়েই এবার দ্রুত একটা ভূতের গল্প লিখে ফেলতে হবে অরুণাভকে। আর দেরি করা চলবে না। ওর কয়েকজন বন্ধু অনুপম, শ্রাবণী আর সৈকত অনেক দিন ধরেই প্ল্যান করছিল ভূত এবং ভূতের গল্প নিয়ে একটা পত্রিকা নিয়মিতভাবে বের করবে। নামও ঠিক করা হয়ে গিয়েছিল ম্যাগাজিনটার, ভূতুরে। এ ব্যাপারে অরুণাভর নিজের খুব একটা উৎসাহ ছিল না আগে, তবে কথা দিয়েছিল ভূতুরের প্রথম সংখ্যার জন্য একটা জমাটি ভূতের গল্প লিখে দেবে। সেই লেখা নিয়েও বসা হয়নি এতকাল। আসলে প্রজন্ম পত্রিকায় ওর যে ধারাবাহিক উপন্যাসটা বেরোচ্ছিল, সেটা শেষ না হওয়া পর্যন্ত একদম ফুরসতই পাচ্ছিল না অরুণাভ। এখন অবশ্য অনেকটাই ফ্রি। তাছাড়া সৈকতরা চেষ্টা করছে যাতে আগামী বইমেলার আগেই ভূতুরের প্রথম সংখ্যা প্রকাশ করা যায়। কাজে এবার ভূতের গল্পটা শুরু না করলেই নয়। ভূতের গল্প লেখার কাজটা যত অনায়াসে হবে ভেবেছিল অরুণাভ, কার্যকালে দেখা যাচ্ছে ব্যাপারটা তত সহজ নয়। যাই লিখতে যায় মনে হয় প্লট তো পুরনো, সবই সেই পোড়ো বাড়ি কিংবা পরিত্যক্ত জমিদার বাড়ির গল্প, কিংবা রাতের ভৌতিক ট্রেন বা বাসের বিভীষিকা, অপঘাতে মৃত কারোর আত্মার ফিরে আসা প্রতিশোধ। এই ছকের বাইরে বেরিয়ে আর কি কিছু লেখা যায়? তা অরুণাভ আজকাল ভূত খুঁজতে শুরু করেছে। সত্যি ভূত, মিথ্যে ভূত, যা হোক একটা ভূত চাই তার। একটু নতুন ধরনের ভূত, যাকে নিয়ে বেশ আনকোড়া একটা গল্প লেখা যাবে। লীলা মজুমদার লিখেছিলেন কলকাতার পথে ঘাটে ট্রামে বাসে যে এত অসম্ভব বেশি লোক, তাদের সকলেই সত্যিকারের মানুষ কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে। অরুণাভ তাই কয়েকদিন রাস্তাঘাটে ভিড় বাসে ঘোরাঘুরি করেছে স্রেফ এই আশায় যদি কোথাও একটা ইন্টারেস্টিং ভূত খুঁজে পাওয়া যায়। খাঁটি প্রেতাত্মা যদি নাও মেলে, নিতেন পক্ষে একটা মানুষ কি জুটবে না, যাকে দেখলেই বেশ একটা ভূত ভূত ব্যাপার অনুভূত হয়? তেমন কাউকে পেলেও তো কিছুটা কল্পনার মিশেল দিয়ে একটা গল্প খাড়া করে নিতে পারত অরুণাভ। কিন্তু কোথায় কি, কলকাতা শহরটা অস্বাভাবিক রকমের ভূত শূন্য হয়ে গেছে। অগত্যা শেষমেশ এই গোরস্থানে। এই জায়গাটা এলে মনে হয় একটা অদ্ভুত নগর যেন। সারি সারি সমাধি, সংখ্যায় বোধহয় 1000-এর কাছাকাছি হবে। কোনোটা চৌকোনা থামের মতো, কোনোটা গম্বুজ আকৃতির, কোনোটা আবার ছোট্ট বাড়ির আকারের। মাটির নিচে চির ঘুমে ঘুমিয়ে আছে 150-200 বছর আগেকার মানুষেরা। অরুণাভ কাঁধের শান্তিনিকেতনী ব্যাগটা থেকে একটা নোটবুক আর পেন বার করল। সামনে একটা সমাধি ফলক। 1793 সালে প্রয়াতা লিসা অ্যান্ডারসনের প্রতি স্মৃতি তর্পণ করে গেছেন তার স্বামী। সংক্ষেপে সন তারিখগুলো টুকে নিল। ভূতের গল্পে এগুলো ব্যবহার করা যাবে কি, নাকি সেক্ষেত্রে অতিরিক্ত তথ্য ভারাক্রান্ত হয়ে যাবে লেখাটা? যাই হোক, পটভূমি পাওয়া গেল, এবার একটা ভূত মিললেই হয়। আশেপাশের অধিকাংশ সমাধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন রেজিমেন্টের সৈন্যদের। মার্বেল ফলকে লেখা জন্ম মৃত্যুর বিবরণ থেকে বোঝা যাচ্ছে তাদের অনেকেই মারা গেছে নিতান্তই তরুণ বয়সে। এদের কাউকে নায়ক করে লেখা যায় কি গল্পটা? রয়্যাল আর্টিলারির লেফটেন্যান্ট ডড, কিংবা বেঙ্গল ইনফ্যান্ট্রির ক্যাপ্টেন ফেডারব্যাঙ্ক, কিংবা মহিলাদের কাউকে নিয়ে লিখবে নাকি? মন্দ হয় না। কিন্তু অরুণাভর ডান পাশে চতুষ্কোণ থামের আকারে যে ওবেলিস্কটি চওড়া থেকে ক্রমশ সরু হয়ে ওপরে উঠে গেছে,
সেটাই তো অষ্টাদশ শতকের কোন এক ব্রিটিশ কন্যার। আর তার পাশেরটাও। এরা কি কেউ ভূত হয়ে ফিরে আসতে পারেন না? কিন্তু সে ভূতের উদয় হবে কোথায়? এই কবরখানায়? কলকাতার রাস্তায়? ভর দুপুরে কলকাতায় ঘুরে বেড়াচ্ছে সাহেব বা মেম সাহেব ভূত। এটা কি বিশ্বাসযোগ্য ঠেকবে? না, অন্যভাবে ফাঁদতে হবে গল্পটা। হঠাৎ পিছনে পায়ের শব্দ। অরুণাভ ঘাড় ঘুরিয়ে তাকালো। সরু রাস্তাটা দিয়ে হেঁটে আসছে একটি শ্বেতাঙ্গিনী মেয়ে, একা। জলপাই রঙা কার্গো প্যান্টের ওপর সাদা ঢিলে ঢোলা টি শার্ট, চোখে রোদ চশমা, মাথার সোনালি চুল পনিটেল বাঁধা। অরুণাভ এক দৃষ্টে তাকিয়ে রইল। মেয়েটি বিদেশিনী, নিঃসন্দেহে। ভূত হতে পারে কি? কিছু না হোক, একে নিয়েই একটা ভূতের গল্প লিখে ফেলা কি যাবে না? মেয়েটির পোশাক পরিচ্ছদ সবই আধুনিক, কিন্তু মুখশ্রীর মধ্যে 200 বছর আগেকার কোন এক ইংরেজ দুহিতার আদল কল্পনা করে নেওয়া তো খুব একটা শক্ত নয়। তাহলে কি যা খুঁজছিল তাই পেয়ে গেল অরুণাভ? মেয়েটি ততক্ষণে সামনে চলে এসছে, হাতে একটা ক্যামেরা। অরুণাভকে দেখে মিষ্টি করে হাসলো। হাই। কবরখানা দেখতে এসেছেন? অরুণাভ আড়ষ্ট ভঙ্গিতে জিজ্ঞাসা করল। রোদ্দুর তো তেমন কড়া নয়, মেয়েটা তাও সানগ্লাস পরে আছে কেন? কি দেখা যাবে চশমা খুললে? স্থির মার্বেলের মতো চোখ, নাকি হাড় হিম করা চাউনি? হ্যাঁ, খবরখানাই দেখতে। আপনি কলকাতাতেই থাকেন? দিস ইজ অ্যানা ফ্রম আয়ারল্যান্ড। অ্যানা? এই নামটা কোনো সমাধি প্রস্তরে লেখা ছিল কি? ঠিক মনে করতে পারল না অরুণাভ। তবে ওর কল্পনা বিলাসী মন উত্তেজিত হয়ে উঠল। মনস্থ চক্ষে ও পরিষ্কার দেখতে পাচ্ছিল 200 বছর আগেকার ইতিহাস। সময়টা 1800 সালের কাছাকাছি। তার কিছুদিন আগেই ব্রিটিশ ভারতের রাজধানীর তকমা পেয়েছে কলকাতা। ধীরে ধীরে গড়ে উঠছে বসতি, ঘরবাড়ি, প্রশাসনিক ভবন। এই পার্ক স্ট্রিটই তখন শহরের প্রান্ত সীমায় অবস্থিত বেরিয়াল গ্রাউন্ড রোড। আশেপাশে তখনও জঙ্গল। এই সময় কোনো এক ইংরেজ অফিসারের বাগদত্তা হয়ে ভারতবর্ষে পা রাখল আইরিশ অভিজাত বংশের এক তরুণী অ্যানা। তারপর কলকাতার জলহাওয়ায় পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠার আগেই হয়তো কোনো এক অসুখে পড়ল মেয়েটি। ম্যালেরিয়া কিংবা কলেরায় অকাল মৃত্যুর হার তো খুব বেশি ছিল তখন। অ্যানাও বাঁচল না। তার জায়গা হলো এই সমাধি ক্ষেত্র। আজ হয়তো 2 শতাব্দী পেরিয়ে সেই মেয়েই মুখোমুখি দাঁড়িয়েছে অরুণাভর। গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠল ওর। আসলে শুনেছি আমাদের বংশের একজনের সমাধি আছে এখানে। কিছুটা সেই খোঁজেই আসা। কলকাতায় এসেছিলাম একটা অন্য কাজে। ভাবলাম এত কাছে যখন এসেছি তখন ঘুরেই যাই একবার এই গোরস্থান থেকে। মেয়েটির কথায় অরুণাভর সংবিত ফিরে এলো। তাই খুঁজে পেয়েছেন সমাধিটা? কি নাম আপনাদের সেই পূর্বপুরুষের? মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট। আমি অবশ্য সরাসরিভাবে ওর বংশধর নই। ওর এক খুড়তুতো ভাই ছিলেন আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার বা ওরকম কিছু। কিন্তু চার্লস স্টুয়ার্ট খুব অদ্ভুত ব্যক্তিত্ব ছিলেন, যেজন্য ওকে নিয়ে অনেক গল্প প্রচলিত আছে আমাদের পরিবারে। সমাধিটা অবশ্য দেখতে পাইনি এখনো। আসলে আমি তো এই সবে ঢুকলাম এখানে। না, তাহলে অরুণাভই ভুল করছিল। মেয়েটি কোনো অশরীরিত নয়, স্রেফ একজন সাধারণ ট্যুরিস্ট। পরিবারের কারো সমাধি খুঁজতে এসেছে পার্ক স্ট্রিটে। কিন্তু সত্যি কি তাই? মেয়েটির চোখ মুখ বাচনভঙ্গি দেখে কি জানি কেন মনে হচ্ছে এ যেন ঠিক রক্ত মাংসের মানুষ নয়। কোনো প্রাচীন আত্মা কি আসতে পারে না এক আধুনিক তরুণীর ছদ্মবেশে? চিন্তাগুলো অরুণাভর মাথার মধ্যে পাক খেতে থাকলো। তবে ও কিন্তু ভয় পাচ্ছিল না একটুও। আসলে মেয়েটির কথা বলার ভঙ্গিটা এত সুন্দর, হাসিটা এত মিষ্টি, ওর মনে হচ্ছিল মেয়েটি যদি ভূত হয় অরুণাভর কোনো ক্ষতি সে করবে না। তাছাড়া ভূত মাত্রই অনিষ্টকারী হবে এমন তো কোনো যুক্তি নেই। চলুন তাহলে আমিও খুঁজি সেই সমাধি। হাসবার চেষ্টা করলো অরুণাভ।
মেজর স্টুয়ার্টের অদ্ভুত ব্যক্তিত্বের কথা কি বলছিলেন? দুজন মিলে কবরখানার অন্য দিকটায় এগিয়ে যেতে থাকে। অ্যানা বলতে থাকে, মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট ছিলেন খুবই প্রতাপশালী মানুষ। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো এ দেশে এসে উনি ভারতীয় জীবনধারা সংস্কৃতির দ্বারা খুব প্রভাবিত হয়ে পড়েছিলেন, বিশেষ করে হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী এসব নিয়ে ওর প্রচণ্ড আগ্রহ ছিল। তাই? হ্যাঁ, সেই জন্যই ওর একটা নামও চালু হয়ে গিয়েছিল, হিন্দু স্টুয়ার্ট। গঙ্গা তো আপনাদের কাছে খুব পবিত্র নদী, তাই না? জানেন, মিস্টার স্টুয়ার্ট রোজ সকালে উঠে গঙ্গা স্নানে যেতেন, পান খেতেন, ভারতীয় পোশাক পরতেন, মানুষ হিসেবেও বড় ভালো ছিলেন। এমন একটা আন্তরিকতার সুর নিয়ে কথাগুলো বলছিল অ্যানা, তাতে অরুণাভ আরও নিঃসংশয় হচ্ছিল মেয়েটি মেজর স্টুয়ার্টেরই ঘনিষ্ঠ কেউ না হয়ে যায়। কল্পনার রাশ আবার আলগা করে দিল। কে জানে, অ্যানা হয়তো ছিল চার্লস স্টুয়ার্টের কোনো বান্ধবী কিংবা নিকট আত্মীয়। হয়তো সে ভারতে আসেইনি কোনোদিন। চার্লস নিশ্চয়ই মাঝে মাঝেই দীর্ঘ চিঠি পাঠাতেন অ্যানার আয়ারল্যান্ড ঠিকানায়। তাতে থাকতো কলকাতার গোড়াপত্তনের কাহিনী, হিন্দু দেবদেবীর গল্প এবং গঙ্গাঘাটের ছবি। এই শহরে একবার বেড়াতে আসার জন্য অ্যানাকে পিড়িও কি করতেন না সেই চিঠিতে? হয়তো অ্যানা সে অনুরোধ তখন রাখতে পারেনি। আজ প্রায় 200 বছর পরে তাই তার আত্মা ছুটে এসেছে চার্লসের ভারতবর্ষকে দেখতে। যাক, এই নিয়েই গল্পটা লিখে ফেলা যাবে, আর প্লট হাতড়ে বেড়াতে হবে না। বেশ নিশ্চিন্ত লাগছিল অরুণাভর। আজ রাতের মধ্যেই লেখাটা শেষ করে ফেলতে পারবে ও। ভূতুরের দপ্তরে পাণ্ডুলিপিটা পৌঁছে দিতে ওর একটু সমস্যা হবে হয়তো, তবে সেটা পরে ভাবলেও চলবে, আগে লেখাটা তো হোক। দুজনে একসঙ্গে অনেকক্ষণ ঘুরল কবরখানায়। এত সমাধির ভিড়ে একটা বিশেষ সমাধি খুঁজে পাওয়াটা দেখা গেল সত্যিই বেশ কঠিন কাজ। তবে 200 বছর আগেকার এক প্রেতাত্মার সঙ্গে পাশাপাশি হাঁটছে, এটা ভাবতেই অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছিল অরুণাভর। শেষ পর্যন্ত অরুণাভরই চোখে পড়ল হিন্দু স্টুয়ার্টের সমাধিটা। ছিমছাম সুন্দর স্মৃতিসৌধ, নকশায় কিছুটা ভারতীয় মন্দিরের আদল, চারধারে খিলান, দরজার মাথায় খোদাই করা পাথরের কারুকার্য। অ্যানাকে ডাকলো, এই দেখুন, যেটা খুঁজছিলেন পাওয়া গেছে। অ্যানা ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠল। কই, কোথায়? এই তো সামনেরটাই। অ্যানা এগিয়ে গেল, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই সমাধিটার দিকে। আচ্ছন্ন গলায় বলল, এখানেই তাহলে ঘুমিয়ে আছেন সেই চার্লস স্টুয়ার্ট? ভাবলেই কিরকম লাগছে জানেন। তারপর ধীর পায়ে কাছে এসে দাঁড়ালো, কারুকার্য মণ্ডিত দেওয়ালটার গায়ে হাত বোলাতে লাগলো পরম মমতায়। অ্যানাকে দেখতে দেখতে অরুণাভ ভাবছিল, কেউ যদি 2 শতাব্দী পর তার প্রিয়জনের সমাধির পাশে এসে দাঁড়ায়, তার এমন বিহ্বলতা আসাই তো স্বাভাবিক। কোমল স্বরে জিজ্ঞাসা করল, আপনার অনেক আবেগ জড়িয়ে আছে এই সমাধির সঙ্গে, তাই না? থাকবে না? মেজর জেনারেল স্টুয়ার্টের গল্প তো কিংবদন্তির মতো হয়ে গেছে আমাদের পরিবারে। কত শুনেছি সেসব। ভারী আশ্চর্য মানুষ ছিলেন তো। এখানকার দেবদেবীদের মূর্তির একটা বিরাট কালেকশন বানিয়ে ফেলেছিলেন উনি। আপনাকে বলেছে কি? আর কিছু কিছু আবার ইংল্যান্ডেও পাঠিয়ে দিয়েছিলেন। ওরকম একটা মূর্তি, লর্ড কৃষ্ণ, এখনো আছে আমার গ্র্যান্ডমার কাছে। সেই চার্লস স্টুয়ার্টের সমাধি এটা। ভাবলেই তো শিহরণ হচ্ছে আমার। অরুণাভর করুণাই হচ্ছিল। আহা, পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ইতিহাস, এমনি কত মিথ্যে দিয়ে মেয়েটাকে নিজের আসল পরিচয় ঢেকে রাখতে হচ্ছে। অবশ্য কি বা করার আছে? 2008 সালে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার জন্ম 1790 সালে আর চার্লস স্টুয়ার্ট আমার খুব নিকটজন ছিলেন, কে বিশ্বাস করবে সে কাহিনী? কিন্তু সত্যি কথাগুলো বলতে না পেরে অ্যানাও নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। অরুণাভ আর থাকতে পারল না। সমবেদনার স্বরে সে বলে ফেলল, বুঝতে পারছি আপনি নিজের আসল পরিচয় লুকিয়ে রাখছেন।
আপনি কিন্তু চাইলে আমাকে সব বলতে পারেন মন খুলে। অ্যানা ততক্ষণে সমাধিসৌধটার চারপাশে ঘুরে এসেছে একবার। অরুণাভর কথা শুনে ভ্রুকুঞ্চন করল। কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারলাম না। অরুণাভ থামে না। এখানে আসবেন বলে আপনি কাউকে কথা দিয়েছিলেন বুঝি? প্রতিশ্রুতি পালন না করা পর্যন্ত কিছুতেই শান্তি পাওয়া যায় না। উপরে গিয়েও বারবার ফিরে আসতে হয়, তাই তো? আমি জানি না, সবই জানি। প্রতিশ্রুতি? ও পার, কি উল্টোপাল্টা বকছেন? অরুণাভ আত্মপ্রসাদের হাসি হাসে। দেখুন, আমার দুটো পরিচয় আছে। প্রথম পরিচয়টা একজন লেখকের। এখন লেখালেখি নিয়েই যারা থাকে তাদের অন্তর্দৃষ্টি একটু প্রখর হয়, জানেন নিশ্চয়ই। তাই আপনি না বললেও আমি বুঝতে পারছি আপনার সব কথা। কি বুঝলেন? অ্যানার কণ্ঠস্বরে বিরক্তির ছাপ স্পষ্ট। এটাই বুঝছি যে আপনিও ঠিক রক্ত মাংসে গড়া মানুষ নন। ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন, তাই না? আপনি চার্লস স্টুয়ার্টের খুব কাছের কেউ ছিলেন মনে হয়, বান্ধবী কিংবা আত্মীয়। স্টপ ইট! পাগলামির একটা সীমা থাকে। অ্যানা, আমার দ্বিতীয় পরিচয়টা আপনাকে কিন্তু আমি দিইনি এখনো। আমিও মানুষ নই। হপ্তাখানেক আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে এপারে চলে আসতে হয়েছে, কিন্তু ভূত হয়েও আমার মুক্তি নেই। কেন জানেন? আমি একজনকে কথা দিয়েছিলাম তার ম্যাগাজিনের জন্য ভূতের গল্প লিখে দেব। যতদিন না সেটা লিখে দিতে পারছি, ছুটি নেই আমার। আপনার অবস্থাও আমি বুঝি। আপনি নিশ্চয়ই কাউকে প্রতিশ্রুতি দিয়েছিলেন একবার আসবেন চার্লসের সমাধিতে। কি ঠিক বলিনি? অ্যানা বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। স্খলিত গলায় বলে, মানুষ নন? মানে কেন এরকম বিয়ারা ঠাট্টা করছেন আপনি? ও কি, আপনাকে তো এত আবছা দেখাচ্ছে কেন? কেমন একটা ছায়া ছায়া। কে আপনি? ভূত? শেষের কথাটা প্রায় আর্তনাদের মতো শোনায়। অরুণাভ থমকে দাঁড়ায়, অপলকে তাকায় অ্যানার দিকে। অ্যানা এমন ভয় পাচ্ছে কেন? ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে মূর্ছা যাবে এক্ষুনি। তাহলে তাহলে কি অরুণাভরই ভুল? অ্যানা তাহলে সত্যিই মানুষ? সর্বনাশ! কি কেলেঙ্কারিটাই না করে ফেলেছে ও। না, আর এক দণ্ডও থাকা যাবে না এখানে। কোনো মতে ও বিড়বিড় করে বলে, সরি অ্যানা, কিছু মনে করবেন না। আসলে আমি ভেবেছিলাম আপনিও আমারই মতন একজন। ভয় পাবেন না প্লিজ। আমি আমি এখনই চলে যাচ্ছি। অ্যানার উত্তরের জন্য আর দাঁড়ালো না ও। বিকেল গড়িয়ে গেছে। ডিসেম্বরের শেষের হিম হিম সন্ধ্যা নামছে সমাধিসৌধগুলোর ওপরে। গাছপালার ফাঁকেও জমছে ছায়া ঘন অন্ধকার। পেন, নোটবুক, কাঁধের ঝোলা ব্যাগ সমেত অরুণাভ আবছায়া হয়ে দ্রুত মিশে গেল সেই আলো আধারিতে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।